আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আমরা পড়ছিলাম পৃথিবী ও মহাকর্ষ। আমরা এর আগের ক্লাসে পৃথিবী ও মহাকর্ষের বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ এই পর্যন্ত পড়েছিলাম। তো আমরা আজকে এর পরের থেকে পড়ব। এর পরের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে ভর। আমরা আজকে ভর থেকে পড়ব। যেহেতু অধ্যায়টা একটু বড় হয়ে গেছে, আমরা এই জন্য এই ক্লাসটাকে ২ ভাগে ভাগ করে নিয়েছি। তো পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ, এটা ছিল একটা পার্ট, এবং আজকে এটা হবে আমাদের সেকেন্ড পার্ট, এবং এই পার্টে ক্লাসটা শেষ হয়ে যাবে। চলো আমরা শুরু করি। ভর কি? তো আমরা ভর কিন্তু জানি। ভরকে আমরা আমাদের শরীরের ভর মাপি। তারপর আমরা বাজারে কোনো কিছু গেলে আমরা সেটা মেপে কিনি। আমরা ধরো চাল কিনতে যাই, ডাল কিনতে যাই, তখন সেখানে আমরা কি করি? তখন আমরা তার ভর, বা আমরা আবার ওজন বলি, সেটা আমরা মাপি। তো ওজন এবং ভর দুইটা ভিন্ন জিনিস। আমরা আজকে ভর এবং ওজনের ভিতরে পার্থক্য যেটা পড়ব। প্রথমে দেখো, আমরা কিন্তু অনেক সময় ভর এবং ওজনটা গুলিয়ে ফেলি, দুইটাকে এক মনে করি, কিন্তু দুইটার ভিতরে আসলে অনেকটা পার্থক্য আছে। প্রথমে আসো ভরটা কি। যে ভর হচ্ছে, দেখো, যে কোনো বস্তুতে পদার্থের পরিমাণকেই ভর বলে। মানে একটা বস্তুতে কতটুকু পদার্থ আছে তাকেই ভর বলে। অর্থাৎ একটা বস্তুর ভিতরে কি পরিমাণ অণু পরমাণু আছে। আমরা জানি যে প্রত্যেক বস্তুই কি অণু পরমাণু দিয়ে তৈরি। তাহলে একটা বস্তুতে কি পরিমাণ অণু পরমাণু আছে, তার যে পরিমাপ, তার পরিমাপকে আমরা বলি ভর। তাহলে ভর কি? ভর হচ্ছে একটা বস্তুতে কি পরিমাণ কি পরিমাণ অণু পরমাণু আছে, কি পরিমাণ অণু পরমাণু আছে, অণু পরমাণু আছে। একটা বস্তুতে কি পরিমাণ অণু পরমাণু আছে সেটাই হচ্ছে ওই বস্তুর ভর। যদি অণু পরমাণু বেশি থাকে তাহলে তার ভর বেশি, আর যদি অণু পরমাণু কম থাকে বা পদার্থ কম থাকে তাহলে তার ভর কম। ধরো যে আমরা ১ কেজি চাল কিনলাম, ১ কেজি চালের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ চাল আছে, তাই না? ২ কেজি চাল যদি কিনি তাহলে কি আমরা তার দ্বিগুণ পরিমাণে চাল পাই, তাহলে তার ভরও বেশি। কেন ভর বেশি? কারণ তার ভিতরে কি পদার্থ, বা আমরা এখানে পদার্থ বলতে যদি চাল বোঝাই, চাল এখানে বেশি আছে। তাহলে যেখানে পদার্থের পরিমাণ বেশি তার ভর বেশি, যেখানে পদার্থের পরিমাণ কম তার ভরও কম। ভর হচ্ছে একটা মৌলিক রাশি। ভর কি? একটা মৌলিক রাশি। এটা একটা মৌলিক রাশি। মৌলিক রাশি কি? যেই রাশিটা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। মৌলিক রাশি, ভর হবে মৌলিক রাশি। মানে এই রাশি প্রকাশের জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না। যেমন ভর, সময়, এগুলো তোমার হচ্ছে মৌলিক রাশি। এগুলো নিজে নিজে প্রকাশ করতে পারে। যেমন দেখো, ভরকে আমরা কেজি দ্বারা প্রকাশ করব, অন্য কোনো রাশির উপরে নির্ভর করবে না। তাহলে ভর এখানে কি গেল? ভর গেল হচ্ছে তোমার কোনো বস্তুতে পদার্থের পরিমাণই হচ্ছে ওই বস্তুর ভর। তারপর ভরের কিছু বৈশিষ্ট্য দেখো। বস্তুর ভর এর অবস্থান, আকৃতি ও গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না। মানে কি? যে বস্তুর ভর অবস্থানের উপর, আমরা একটা একটা করে বুঝি। অবস্থানের উপর, অবস্থানে পরিবর্তনের জন্য তোমার বস্তুর ভর পরিবর্তন হয় না। কিভাবে? দেখো, তুমি যদি ধরো ১০ কেজি বস্তু আছে, একটা ১০ কেজি চালই ধরো, ১০ কেজি একটা বস্তু, ১০ কেজি বস্তু, ১০ কেজি বস্তু। এই ১০ কেজি বস্তু, এটা পৃথিবীতে ধরো ১০ কেজি, পৃথিবীতে ১০ কেজি, ১০ কেজি। এবার সেটাকে তুমি কি করলা? এটাকে তুমি চাঁদে নিয়ে গেলা। কই নিয়ে যাচ্ছ? চাঁদে। চাঁদে নিয়ে যাচ্ছ। তুমি চাঁদে যদি নিয়ে যাও, ওই ১০ কেজি বস্তু, তার ভিতরে কিন্তু কোনো তোমার অণু পরমাণুর পরিবর্তন হবে না। তার ভিতরে যে অণু পরমাণুর পরিমাণ, সেই পরিমাণের কোনো পরিবর্তন হবে না। ধরো তুমি ১০ কেজি চাল নিয়ে গেছো। ১০ কেজি চালের ভিতরে তোমার চালের সংখ্যা, চাল আছে ধরো, চালের পিস আছে ধরো ১,০০,০০০। ধরো ১,০০,০০০ আছে। তো যদি চাঁদে নিয়ে যাও তাহলে ওই ১০ কেজি চালের ভিতরে চাল কতগুলা থাকবে? ওই ১,০০,০০০ই থাকবে। তোমার চাঁদে নিয়ে যাওয়ার কারণে তো আর চাল কমে যাবে না বা বেশি যাবে না। মাঝখান থেকে কেউ নিয়ে নেবে এমন তো আর হবে না, তাই না? যে তুমি চাঁদে নিয়ে যাচ্ছ, ওখান থেকে মাঝখান থেকে কিছু কেউ নিয়ে নিচ্ছে, মানে কমে গেছে, এমন তো হবে না। চাল কি থাকবে? চালের পরিমাণ সেম থাকবে। তাহলে চালের পরিমাণ যদি সেম থাকে তাহলে তার ভরও কি থাকবে? সেম থাকবে। তাহলে ১০ কেজি বস্তু তুমি পৃথিবীতে যদি ১০ কেজি হয়, তাহলে চাঁদেও কত কেজি হবে? ১০ কেজি হবে। তুমি ধরো মঙ্গলে নিয়ে গেছো। কোথায় নিয়ে গেছো? মঙ্গল গ্রহে নিয়ে গেছো। তো মঙ্গল গ্রহে কি হবে? সেটাও ১০ কেজি হবে। এটাই বলেছে যে তোমার বস্তুর ভর এর অবস্থান পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না। তারপর কি বলেছে? বস্তুর ভর আকৃতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না। ধরো তুমি ১০ কেজি মাটি নিয়েছো,
10 কেজি মাটি নিয়ে তুমি মাটি দ্বারা একটা শেপ দিয়েছো, মাটি দ্বারা কিছু বানিয়েছো, আকৃতি পরিবর্তন করেছো, তাহলে তার ভর কি থাকবে? সেমই থাকবে। 10 কেজি মাটি 10 কেজি থাকবে। গতি পরিবর্তনের জন্য কি হয় না? পরিবর্তন হয় না। ধরো তুমি যদি 10 কেজি তোমার পৃথিবীতে 10 কেজি হয়, তাহলে রকেট যখন গতিশীল তখনও তার পরিমাণ 10 কেজি হবে। এটা হচ্ছে তোমার ভরের বৈশিষ্ট্য, যে ভর যদি বস্তুর অবস্থান পরিবর্তন করা হয় তাও পরিবর্তন হয় না, বস্তুর আকৃতি পরিবর্তনের জন্য ভরের পরিবর্তন হয় না, এবং তার গতি পরিবর্তনের জন্য ধরো যদি বস্তুটি গতিশীল থাকে তাহলেও তার ভর কি হবে? 10 কেজি হবে। কেন? কারণ ভর হচ্ছে বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ, বস্তুর ভিতরে কি পরিমাণ পদার্থ আছে, তাহলে সব জায়গায় কি থাকে? বস্তুর পদার্থের পরিমাণটা ধ্রুবক থাকে, নির্দিষ্ট থাকে, এই জন্য বস্তুর ভরের পরিবর্তন নাই। যে পরমাণু ও অণু দিয়ে বস্তুটি গঠিত তার সংখ্যা সংযুক্তির উপর বস্তুটির ভর নির্ভর করে। অর্থাৎ একটা বস্তুর ভিতরে কি পরিমাণে অণু এবং পরমাণু আছে তার সংখ্যা এবং অণু পরমাণুগুলো কিভাবে আছে তার উপরে বস্তুটির ভর নির্ভর করবে। এই যে ভর, তাহলে ভর কি আমরা বলতে পারি নির্দিষ্ট বস্তুর ভর, নির্দিষ্ট বস্তুর ভর একটি ধ্রুব রাশি। ধ্রুব রাশি মানে কি? ধ্রুব রাশি মানে হচ্ছে তোমার ওইটার মানের কোনো পরিবর্তন নাই, যার যার মানের পরিবর্তন নাই, তাই সে হচ্ছে ধ্রুব রাশি। তাহলে আমরা যদি একটা বস্তু নেই, তাহলে 1 কেজি বস্তু নিলে, ভরের বস্তু নিলে তার ভর সবসময় কি থাকবে? 1 কেজি থাকবে, যদি সেটা ভেঙে বা কমে না যায়। এবার দেখো এই ভরের কিছু একক আছে। ভরের একক হচ্ছে ভরের একক, ভরের একক, একক ভরের এসআই একক, যেটা মানে স্ট্যান্ডার্ড একক, এই এসআই একক হচ্ছে কেজি। ভরের এসআই একক কেজি, বা আমরা বলি কিলোগ্রাম, কিলোগ্রাম, কিলোগ্রাম। আর এই সিজিএস একক একটা আছে, একটা তোমরা শুনবে পরে বড় হয়ে, সিজিএস এককে, এটা তোমার সিজিএস এককে ভরের একক হচ্ছে গ্রাম, সিজিএস এককে ভরের একক গ্রাম। তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1 কেজি সমান, 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। এটা তোমরা কিন্তু ছোটবেলায় জানো, 1000 গ্রাম, 1 কেজি সমান 1000 গ্রাম। তারপরে দেখো বেশি ভরের একটা একক চাও, তাহলে সেটা হয় আমরা 1 কুইন্টাল বলি, 1 কুইন্টাল বলি, 1 কুইন্টাল বলি, 1 কুইন্টাল। 1 কুইন্টাল মানে হচ্ছে তোমার 100 কেজি, 100 কেজিকে বলে 1 কুইন্টাল। আর যদি আরো বেশি বড় একক চাও, সেটা হচ্ছে তোমার টন, সেটা তোমার হচ্ছে টন, 1 টন। 1 টন সমান 1000 কেজি, 1 টন সমান 1000 কেজি। এটা ছিল কি তোমার ভর নিয়ে কথাবার্তা, খুবই সহজ কথাবার্তা। ওজন কি? দেখো ভরের পরে আসে ওজন। ওজন কি? ওজন আমরা অনেক সময় ভরের সাথে ওজনটাকে গুলিয়ে ফেলি। ওজনটা আসলে কি? ওজনটা হচ্ছে একটা বস্তুকে পৃথিবী কি বলে আকর্ষণ করছে, যে বলে নিজের দিকে টানে তাকে বলে হচ্ছে কি বস্তুর ওজন। আমরা যদি লাফ দেই তখন কি হয়? নিচের দিকে আমাদেরকে আকর্ষণ করে টেনে নেয়। কিন্তু তোমরা দেখেছো মহাকাশে যখন যায় তখন কিন্তু তারা কিন্তু মাটিতে স্থির থাকে না, তারা চাইলে বাতাসে ভিতরেও থাকতে পারে। তার মানে কি? তাদের কিন্তু সেখানে ভর ঠিকই আছে, কিন্তু তাদের সেখানে কি নাই? সেখানে তাদের ওজন নাই, তাদের ভর ঠিকই আছে। মহাকাশে যখন যায় তোমরা দেখবে স্পেস স্টেশনের ভিতরে মানুষগুলো হাওয়ার উপরেই তোমার ভাসতে পারে। সেখানে কেন ভাসতে পারে? তাদের ভর যদি সেম থাকে, তাহলে তাদের কি সেখানে নাই? তাদের সেখানে ওজন নাই। ওজন কেন নাই? কারণ সেখানে পৃথিবী তার অভিকর্ষ বল দ্বারা নিজের দিকে টানছে না। এটাই হচ্ছে কি ওজন। ওজন তোমার জিরো হইতে পারে কোনো কিছুর, কিন্তু ভর কখনো জিরো হবে না। তাহলে ওজনটা কি? ওজনটা হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে কিভাবে টানছে। তাহলে ভর আর ওজনের মধ্যে কি মিল আছে? মিল না থাকলেও আমরা বলতে পারি যে তোমার ওজনটা ভরের উপর নির্ভরশীল। ওজন ভরের উপর নির্ভরশীল, ভরের উপর নির্ভরশীল, নির্ভরশীল। এই ওজনের ইংরেজি হচ্ছে ওয়েট। ওয়েট মানে ওজন, WEIGHT। তাহলে দেখো মানুষ কি করে? ওয়েট কমায়, তাই না? মানে ডায়েট করে কি কমায়? ওয়েট কমায়। কিন্তু আসলে কি তার ওয়েট কমায়? সে কিন্তু তার ভর কমায়। কারণ যখন সে ডায়েট করে, কম খায়, তারপর একটু এক্সারসাইজ করে, তখন তার ফ্যাটগুলো বার্ন হয়। মানে কি? তার ভিতরকার কিছু অণু পরমাণু কমে যাচ্ছে, তার ভিতরকার কিছু পদার্থ কমে যাচ্ছে।
ফলে তার কি কমে? ভর কমে। তো আমরা যখন ডায়েট করি, আমরা যখন তোমার হচ্ছে এক্সারসাইজ করি, তখন আমাদের কি কমে? ভর কমে, ওজন কিন্তু কমে না। হ্যাঁ, ওজন কমে, তোমার ভর কমার কারণে ওজন কমে। কারণ কি? ভরের সাথে ওজনের কি একটা সম্পর্ক আছে। কি সম্পর্কটা কেমন? ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এই যে ওয়েট থেকে তো আসছে, তো এই জন্য ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ভর যদি বেশি হয় তাহলে ওজনও বেশি হবে, ওজনও বেশি হবে। আসলে আমরা ভর কমাই, সাথে সাথে কি ওজনটাও কমে যায়। তাহলে সংজ্ঞাটা দেখো, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলে। কোনো বস্তুর উপর শুধু অভিকর্ষ বল কাজ করলে অভিকর্ষ ত্বরণ জি এবং বস্তুর ভর যদি এম হয়, তাহলে বস্তুর ওজন কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু এম জি, যেখানে ডাব্লিউ মানে হচ্ছে বস্তুর ওজন, ডাব্লিউ মানে বস্তুর ওজন, এম মানে হচ্ছে ওই বস্তুর ভর, ওই বস্তুর ভর, আর জি হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ, গ্র্যাভিটি আর কি, অভিকর্ষ ত্বরণ। দেখো, এই ওজনটা কয়টা রাশির উপর নির্ভর করে? দুইটা রাশির উপর নির্ভর করে, তাই না? কার কার উপর নির্ভর করে? এম এবং জি, দুইটা রাশির উপর নির্ভর করে। এই জন্য আমরা ওজনকে মৌলিক বল বলবো না, আমরা ভরকে মৌলিক বল বলেছি। কারণ কি? সেটা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। এই জন্য আমরা ওজনকে মৌলিক রাশি বলবো না, আমরা কিন্তু ভরকে মৌলিক রাশি বলেছি। কারণ কি? সেটা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। ওজন যেহেতু ভর এবং অভিকর্ষ ত্বরণ দুইটা রাশির উপর নির্ভর করে, এই জন্য আমরা ওজনকে কি বলবো না? মৌলিক রাশি বলবো না। এই জন্য কি বলবো? যে তোমার তোমার ওজন কি মৌলিক রাশি নয়, এটা মৌলিক রাশি নয়, মৌলিক রাশি নয়, মৌলিক রাশি নয়। কার কার উপর নির্ভর করে? ভর এবং অভিকর্ষ ত্বরণের উপরে নির্ভর করে, ভর ও অভিকর্ষ ত্বরণের উপরে নির্ভর করে, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। সূত্রটা কি দেখো? সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। যদি ভরটা, যদি একটা বস্তুর ভর যদি নির্দিষ্ট রাখা হয়, তাহলে ডাব্লিউ আমরা বলতে পারবো এইভাবে, দেখো ডাব্লিউ সমানুপাতিক হচ্ছে জি, ডাব্লিউ সমানুপাতিক জি, যেখানে তোমার বস্তুর ওজনটা নির্ভর করবে বস্তুর অভিকর্ষ ত্বরণের উপরে। তাহলে যেখানে বস্তুর অভিকর্ষ ত্বরণ, যেখানে তোমার অভিকর্ষ ত্বরণ বেশি হবে, সেখানে ডাব্লিউটা কি হবে? বেশি হবে, সেখানে ডাব্লিউ বেশি হবে। যেখানে অভিকর্ষ ত্বরণ থাকবে না, যেমন মহাকাশে গেলে কি হয়? বস্তুর অভিকর্ষ ত্বরণ থাকে না, বস্তুর উপরে অভিকর্ষ ত্বরণ থাকে না। তাহলে যদি জি এর মান 0 হয়, অভিকর্ষ ত্বরণ নাই মানে কি? জি এর মান যদি 0 হয়, তাহলে সেখানে ওজন কি হবে? সেখানে ওজন হবে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, বা এখানে এম ইন্টু 0 ইকুয়াল টু 0। তখন সে কি করবে? তখন সে নিজেকে ওজনহীন মনে করবে এবং সে চাইলে বাতাসেই সে ভাসতে পারবে। তাহলে ওজনটা কেন হয়? ওজনটা হয় হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণের কারণে হয়। ওজন হয় অভিকর্ষ ত্বরণের কারণে, অভিকর্ষ ত্বরণের কারণে ওজন হয়, ত্বরণের কারণে ওজনটা হয়। তাহলে যেখানে কি অভিকর্ষ ত্বরণ নাই, সেখানে কি হবে? ওজন থাকবে না, ওজন 0 হবে। ওজনকে মাপা হয় কি দ্বারা? ওজন যে মাপার যন্ত্র, ওজনের তুমি একক যদি ধরো, এর একক কি? এর একক হচ্ছে নিউটন। বলের এককই ওজনের একক, এর একক হচ্ছে নিউটন, নিউটন, এর একক নিউটন। তারপর দেখো, এই ওজন মাপা হয় হচ্ছে স্প্রিং নিক্তি দ্বারা। কি দ্বারা মাপা হয়? স্প্রিং নিক্তি দ্বারা, স্প্রিং নিক্তি দ্বারা ওজন মাপা হয়। এবার দেখো, পৃথিবীর বিভিন্ন স্থানে ওজন কি পার্থক্য হবে কি হবে না? তো পৃথিবীর বিভিন্ন স্থানে যেহেতু জি এর মানের পার্থক্য হয়, পৃথিবীর বিভিন্ন স্থানে যেহেতু জি এর মান বা অভিকর্ষ ত্বরণের মানের পার্থক্য হয়, ওজনের মানেরও পার্থক্য হবে। পৃথিবীর বিভিন্ন স্থানে, বিভিন্ন স্থানে তোমার ওজনের মানও আলাদা হবে, ওজনের মান ভিন্ন ভিন্ন হয়, ওজনের মান ভিন্ন হবে। ঠিক আছে? তাহলে যেহেতু ওজনের মানটা তোমার হচ্ছে জি এর উপর নির্ভর করে, যেখানে যেখানে জি এর মান আলাদা হবে, সেখানে তোমার ওজনের মানও আলাদা হবে। তো 1 কেজি ভরের বস্তুকে আমি যদি পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাই বা মঙ্গলে নিয়ে যাই, তাহলে তার ওজনের পার্থক্য কি হবে? হ্যাঁ, হবে। ভরের কোনো পার্থক্য না হলেও ওজনের পার্থক্য হবে। আমরা একটু পরে ওজনটা মানটা বের করব, তখন আমরা দেখব। তো এই ছিল কি ওজন নিয়ে কথাবার্তা। ভর এবং ওজন এই দুটার ভিতরে একটা সম্পর্ক আছে, তাই না? আমরা একটু আগে সূত্র পড়লাম, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি, যেখানে
এম ছিল হচ্ছে বস্তুর ভর, এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে 9.8 মিটার 8 মিটার পার সেকেন্ড স্কয়ার বা অভিকর্ষ ত্বরণ, এবং ডাব্লিউ হচ্ছে তোমার বস্তুর ওজন। ওজন তাহলে ধরো পৃথিবীতে একটা বস্তুর 1 কেজি বস্তু আছে, 1 কেজি ভরের একটা বস্তু, এর ওজন কত হবে? এর ওজন কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু এম জি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি, বা ডাব্লিউ ইকুয়াল টু এম, এম এর মান হচ্ছে 1 ইন্টু জি হচ্ছে 9.8। তাহলে 1 কেজি বস্তুর যে ওজন সেটা হবে 9.8 নিউটন। ওজনের একক কি? নিউটন। ধরো 10 কেজি ভরের একটা বস্তু আছে, 10 কেজি ভরের একটা বস্তু, 10 কেজি ভরের একটা বস্তু আছে, এর ওজন কত হবে? তো ডাব্লিউ ইকুয়াল টু এম জি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি যদি হয়, তাহলে এম এর মান হচ্ছে এখানে 10, বস্তুর ভর 10 ইন্টু 9.8, 9.8, বা আমরা বলতে পারি 98 নিউটন। তাহলে 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী, এই 98 নিউটন মানে কি? 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী 98 নিউটন বলে তার নিজের দিকে টানছে। তোমার যদি ভর যদি 50 কেজি হয়, তোমার ভর ধরো 50 কেজি, তাহলে 50 গুণ 9.8 দিয়ে দিয়ে দেখবে তোমাকে পৃথিবী কত বলে তার কেন্দ্রের দিকে টানছে। এবং তুমি যেটা ফিল করো, তুমি যেটা ফিল করো সেটা হচ্ছে তোমার ওজন। যেটা ফিল করো, তুমি ভারী ফিল করো, যেটা যেটা ফিল করো সেটি তোমার ওজন, সেটি তোমার ওজন, সেটি তোমার ওজন। তোমার ভর যদি বেশি হয়, তোমার ভর যদি বেশি হয়, তাহলে তোমার ওজনও বেশি হবে, ডাব্লিউ বেশি হবে। তোমার ওজন, তোমার ভর যদি কম হয়, তাহলে তোমার ওজনও কম হবে। কারণ কি? দুইটার সাথেই সমানুপাতিক সম্পর্ক। মানে ডাব্লিউ এখান থেকে লেখা যায় ডাব্লিউ সমানুপাতিক হচ্ছে জি, আবার লেখা যায় কোথাও যদি জি ধ্রুবক থাকে তাহলে ডাব্লিউ সমানুপাতিক এম লেখা যায়। তাহলে তোমার তোমার ভর যদি বেশি হয় তোমার ওজন বেশি হবে, তোমার ভর যদি কম হয় তোমার ওজন কম হবে। আবার তুমি যে জায়গায় আছো সেখানে জি এর মান যদি বেশি হয়, তাহলে তোমার ওজন তোমার বেশি হবে। আর যদি জি এর মান বা অভিকর্ষ ত্বরণ কম হয়, তাহলে তোমার এখানে ডাব্লিউ তোমার ওজনও সেখানে কি হবে? কম হবে। এখান থেকে কি দেখতে পাই? এখান থেকে দেখতে পাই যে ভরের পার্থক্যের কারণেও তোমার ওজনের পার্থক্য হয়, আবার অভিকর্ষ ত্বরণের মানের পার্থক্যের কারণেও তোমার ওজনের পার্থক্য হয়। যদি অভিকর্ষ ত্বরণের মানের পার্থক্যের কারণে তোমার ভরের ওজনের পার্থক্য হয়, তাহলে কিন্তু পৃথিবীর সব জায়গায় ওজন সেম না, পৃথিবীর সব স্থানে ওজন সেম না। এবার দেখো ভর এবং ওজনের ভিতরে কি কি পার্থক্য আছে। একটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য, কি? যে কোনো বস্তুতে পদার্থের পরিমাণই হচ্ছে ভর। আর ওজনের সংজ্ঞা কি? যে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাই হচ্ছে বস্তুটির ওজন। দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তারপর দেখো যে অবস্থান ভেদে বস্তুর ভরের পরিবর্তন হয় না। কারণ কি? তুমি যেখানে নিয়ে যাও বস্তুর ভিতরে যে পদার্থ, সেই পদার্থের পরিমাণের পরিবর্তন হবে না, এজন্য অবস্থান ভেদে বস্তুর ভরের পরিবর্তন হয় না। কিন্তু ওজন কি হবে? ওজন যেহেতু তোমার জি এর মান যেহেতু তোমার পরিবর্তন হয়, এজন্য বিভিন্ন অবস্থানে বস্তুর ওজন কি হতে পারে? বিভিন্ন হতে পারে। কেন হতে পারে? কারণ এই জি এর মানের উপরে তোমার ওজন নির্ভর করে। জি এর মান যেহেতু বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়, এজন্য তোমার ওজনেরও পার্থক্য হয়। তারপর আমরা পড়েছি ভরের যে এসআই একক বা আন্তর্জাতিক একক সেটা হচ্ছে কিলোগ্রাম বা কেজি, কিলোগ্রাম বা কেজি। আর ওজনের যে আন্তর্জাতিক একক সেটা হচ্ছে কি? নিউটন, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এটা ছিল ভর এবং ওজনের ভিতরে পার্থক্য। এবার দেখো কোনটি ওজনের একক। তাহলে গ্রাম হচ্ছে তোমার এটা ভরের একক, কিন্তু আন্তর্জাতিক একক না। কিলোগ্রাম তোমার ভরের আন্তর্জাতিক একক, এটা ভরের আন্তর্জাতিক একক। এটা ভরেরই একটা একক, কিন্তু এটা আন্তর্জাতিক একক না, এটাকে বলে সিজিএস একক বলে, সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তারপর দেখো কুইন্টাল, এটাও একটা ভরের একক। ওজনের একক হবে নিউটন, ওজনের একক হচ্ছে নিউটন। ভূপৃষ্ঠে একটি বস্তুর ভর 10 কেজি, পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ভর কত হবে? পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ভর কত হবে? চলো এটা করি। তাহলে বস্তুর ভর কত দেওয়া আছে? এম ইকুয়াল টু বস্তুর ভর 10 কেজি দেওয়া আছে, 10 কেজি দেওয়া আছে। আমরা সূত্র কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু এম জি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি জানি, ডাব্লিউ। আমরা ডাব্লিউর মানটা বের করব। এবার দেখো পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে, কেন্দ্রে তোমার জি এর মান কত দেখো তো? আমরা পড়েছি পৃথিবীর কেন্দ্রে জি এর মান কি? অভিকর্ষ ত্বরণের মান 0, 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে কি? পৃথিবীর কেন্দ্রে কোনো অভিকর্ষ ত্বরণ নাই। যদি না থাকে তাহলে মান বসাও। এম এর মান হচ্ছে 10 এবং জি এর মান হচ্ছে 0। কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে কি হবে? 0ই হবে।
তাহলে পৃথিবীর কেন্দ্রে তোমার ওজন হবে 0 নিউটন। মানে পৃথিবীর কেন্দ্রে কোনো ওজন থাকবে না, পৃথিবীর কেন্দ্রে কোনো ওজন থাকবে না। যেখানে জি এর মান থাকবে না সেখানে কোনো ওজনও থাকবে না। তাহলে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন হচ্ছে 0, বা পৃথিবীর কেন্দ্রে গিয়ে যদি কেউ যায় সে নিজেকে ওজনহীন ফিল করবে। তারপর দেখো চাঁদে বস্তুর ওজন। তাহলে বস্তুর ওজন যেহেতু কার উপর নির্ভর করে, জি এর উপর নির্ভর করে, জি এর উপরে নির্ভর করে। তাহলে চাঁদে যে জি এর মান সেটা যদি আমি বের করতে পারি, তাহলে সেখান থেকে আমি চাঁদে কিন্তু বস্তুর ওজনটিও বের করতে পারবো। কারণ কি, ভর যেহেতু সেম থাকে, চাঁদে ভর সেম থাকে, তার জন্য ওজনের পার্থক্য হয়, জি এর মান কি হয়, ভিন্ন হয়। এই জি এর মান ভিন্ন হওয়ার কারণেই তোমার ওজনের পার্থক্য হয়। চাঁদে অভিকর্ষণ জনিত ত্বরণের মান পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের প্রায় 6/1 6/1 তাহলে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ কত? দেখো, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কি বলেছে যে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের প্রায় কত ভাগ? 1/6 তাহলে চাঁদে অভিকর্ষ ত্বরণ কত হবে? চাঁদে অভিকর্ষ ত্বরণ কত হবে? জি এর মান হবে, তাহলে 9.8 ইন্টু 1/6 বা 9.8 কে 6 দ্বারা ভাগ করব, 9.8 ভাগ 6, এটা মান আসবে 1.63 নিউটন, 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে চাঁদে তোমার অভিকর্ষণ জনিত ত্বরণের মান বা অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চাঁদে জি এর মান কত? জি এর মান তোমার হচ্ছে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চাঁদে জি এর মান 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো, আমরা তাহলে চাঁদে বস্তুর ওজনও বের করতে পারবো, তাই না? তাহলে চাঁদে বস্তুর ওজন কি হবে? ডাব্লিউ ইকুয়াল টু এম জি, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। যেখানে আমরা ডাব্লিউ ইকুয়াল টু লিখবো, এম এর একটা মান বসাবো, এবং এখানে জি কত হবে? 1.63 হবে, 1.63 হবে। চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন কত হবে? এই যে তুমি কি যদি ডাব্লিউ ইকুয়াল টু 1 ইন্টু 1.63 বসাও, তাহলে 1 কেজি ভরের বস্তুর হবে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে 1.63 নিউটন। মানে কি, ওজনও হবে ওই পৃথিবীর ওজনের 6/1 চাঁদে ওজন কত হবে? চাঁদে ওজন হবে পৃথিবীর ওজনের 6/1 বা 1/6 ভাগ। এবার দেখো, চাঁদে এবং পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মানের অনুপাত কত? চাঁদ এবং পৃথিবীতে, চাঁদ ইস্টু পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ অনুপাত কত হবে? চাঁদে যদি 1 ভাগ হয় তাহলে পৃথিবীতে কত হবে? 6 ভাগ, 1:6 অনুপাত। মানে চাঁদে যদি 1 গুণ হয় তাহলে পৃথিবীতে হবে তার 6 গুণ। এটা হচ্ছে তোমার কি অনুপাতের সম্পর্ক। চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন কত হবে? তো আমরা জানি চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন 1.63 নিউটন, অথবা আমরা এভাবে বের করতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি, যেখানে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে যদি মান বসাই, আর এম হচ্ছে তোমার 1 কেজি ভর ইন্টু 1.63, এখান থেকে আমরা পাই 1.63 নিউটন। তাহলে চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে 1.63 নিউটন। চাঁদে অভিকর্ষ ত্বরণের মান কত? সেটাও কি 1.63 নিউটন। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের 6/1 বা 9.8 কে তুমি 6 দ্বারা ভাগ করলেই 1.63 চলে আসবে, 1.63। তাহলে এটাও মান হবে 1.63। পৃথিবী ও চাঁদের মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের অনুপাত কত? বলছে পৃথিবী ও চাঁদের, তো পৃথিবী এবং চাঁদের ত্বরণের অনুপাত, চাঁদের জি কত হবে? পৃথিবীতে যদি তোমার 6 ভাগ হয় তাহলে চাঁদে কত হবে? চাঁদে হবে 1 ভাগ, তাহলে 6:1। পৃথিবীতে 6 গুণ এবং চাঁদে তার 1 গুণ,
6:1, পৃথিবীতে বেশি এবং চাঁদে কম। পৃথিবীরটা এখানে রাখবো এবং চাঁদেরটা পরে রাখবো। এখানে পৃথিবী আগে রেখেছি, এই জন্য এখানে 6 আগে, চাঁদ পরে, এখানে 1 পরে। তাহলে পৃথিবী এবং চাঁদের তোমার অনুপাত হচ্ছে 6:1। আর চাঁদ ও পৃথিবীর অনুপাত কত হবে? 1:6। চাঁদ ও ইষ্ট যদি পৃথিবী হতো তাহলে কত হতো? চাঁদের যদি 1 ভাগ হয়, পৃথিবী হচ্ছে 6 ভাগ, মানে 6 গুণ। ঠিক আছে, আমরা কয়েকটা ম্যাথ করেছিল, এটা ঢাকা বোর্ড 2018 সালে আসা একটা ম্যাথ, যে 100 কেজি ভর বিশিষ্ট বস্তুর অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বস্তুটিকে চাঁদে নিয়ে যাওয়া হলো, এতে ওজনের পরিবর্তন ঘটলো। হ্যাঁ, পরিবর্তন ঘটবে আমরা জানি। তোমার গ নাম্বারে বলেছে, এটা আমরা ক লিখেছি, এটা আসলে গ নাম্বার, যে পৃথিবীতে উদ্দীপকের বস্তুটির ওজন নির্ণয় করো। তাহলে পৃথিবীতে আমরা ওজন নির্ণয় করব। পৃথিবীতে কি কি দেওয়া আছে দেখো, ভর দেওয়া আছে, ভর m = কত? 100 কেজি, 100 কেজি দেওয়া আছে। আর অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা জানি, পৃথিবীতে তোমার এটা পৃথিবীতে, এই পৃথিবীতে জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা এই 100 কেজি বস্তুর জন্য ভর ওজনটা বের করব। আমরা জানি কি? আমরা জানি ওজন W m ইন্টু জি, যেখানে ডাব্লিউর মানটা বসাবো। এম কত? এম হচ্ছে দেখো 100 কেজি, 100 কেজি। আর জি এর মান কত? এখানে জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8। ডাব্লিউ কে যদি 100 দ্বারা গুণ করো তাহলে তোমার রেজাল্ট আসবে 980 নিউটন, 980 নিউটন। তাহলে পৃথিবীতে ওই বস্তুর ভর কত হবে? বস্তুর ওজন কত হবে? পৃথিবীতে বস্তুর ওজন হবে 980 নিউটন, 980 নিউটন। এটাই ছিল কি ক নাম্বার, যে পৃথিবীতে কি উদ্দীপকের বস্তুটির ওজন কত? উদ্দীপকের বস্তুটির 100 কেজি ভরের বস্তুর ওজন হবে 980 নিউটন। এবার আমরা খ নাম্বার সলভ করি, চলো। যে খ নাম্বার কি বলেছে? উদ্দীপকে উল্লেখিত বস্তুর ওজন চাঁদে ভিন্ন হয় কি? যুক্তি সহ বিশ্লেষণ করো। দেখো, 100 কেজি ভরের বস্তুর পৃথিবীতে ওজন কত ছিল? আমরা এটা ক হতে পাই, তাই না? ক হতে পাই, কি পাই? ক হতে পাই পৃথিবীতে বস্তুটির ওজন, পৃথিবীতে বস্তুটির ওজন বস্তুটির ওজন কত? ধরো আমরা এটাকে ডাব্লিউ ই দ্বারা প্রকাশ করলাম। ডাব্লিউ ই মানে আর্থের ওয়েট, ইতে আর্থ মানে পৃথিবী। ডাব্লিউ ই কত? 980 নিউটন, 980 নিউটন। এবার আমরা চাঁদেরটা বের করব। চাঁদেরটা যদি বের করে সেম হয় তাহলে আমরা বলবো সেম, আর যদি ভিন্ন হয় তাহলে ভিন্নই হবে, তাই না? ভিন্ন হয় কিনা। এবার চলো চাঁদে, এবার আমরা চাঁদে, অন্য কালার নেই, চাঁদে তো চাঁদে বস্তুটির ভর কত হবে? ভর তো সেম থাকবে, তাই না? আমরা জানি ভরের কোনো পরিবর্তন হয় না, তাহলে ভর 100 কেজি থাকবে, 100 কেজি থাকবে। তারপর চাঁদে অভিকর্ষ ত্বরণ জি এর মান যেন কত? 1.63 আমরা বের করেছিলাম, 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার চলো চাঁদে বস্তুটির ওজন বের করি। ওজন ডাব্লিউ কত? ওজন ডাব্লিউ ধরো এম নিলাম, মুন মানে চাঁদ, ডাব্লিউ এম কত হবে? তাহলে এম এবং জি এম মানে কি? চাঁদে অভিকর্ষ ত্বরণ, বা আমরা ডাব্লিউ এম মানটা যদি বসাই, এটা ধরো জি এম লিখে দিলাম, তাহলে 100 mg, 100 ইন্টু 1.63, তাহলে 1.63 কে 100 দ্বারা গুণ করলে আসবে 163, 163 নিউটন, 163 নিউটন। তাহলে দেখো, পৃথিবীতে বস্তুটির ওজন ছিল 980 নিউটন, আর চাঁদে বস্তুটির ওজন হলো 163 নিউটন। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি এখান থেকে, যে ডাব্লিউ ই বা পৃথিবীতে বস্তুর ওজন ইজ নট ইকুয়াল টু ডাব্লিউ এম। ডাব্লিউ এম মানে কি? মানে হচ্ছে যে পৃথিবীতে এবং চাঁদে বস্তুটির ওজন কি হবে না? সেম হবে না। কেন সেম হবে না? কারণ হচ্ছে কি, পৃথিবী এবং চাঁদের মধ্যে অভিকর্ষ ত্বরণের মান সেম না। এজন্য পৃথিবীতে যেহেতু অভিকর্ষ ত্বরণের মান বেশি, এই জন্য পৃথিবীতে বস্তুর ওজনও বেশি হবে। আর চাঁদে যেহেতু অভিকর্ষ ত্বরণের মান কম, এজন্য সেখানে তার ওজনও কম হবে। তার মানে এখানে আমরা বলতে পারি যে ওজন ভিন্ন হবে
পৃথিবী ও চাঁদে বস্তুর ওজন ভিন্ন হবে। দেখো আরেকটা কোশ্চেন সলভ করবো। জেডিসি তো পরীক্ষা 2019 সালে আসছে। এক নভোচারী পৃথিবী পৃষ্ঠে হতে 10 কেজি ভরের বস্তু চন্দ্র পৃষ্ঠে নিয়ে গেল। 10 কেজি ভরের বস্তু চাঁদে নিয়ে গেল। পৃথিবী পৃষ্ঠে জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা জানি। পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন নির্ণয় করো। চলো ওজন নির্ণয় করি। এটা খুবই সহজ, আমরা বের করেছি যে পৃথিবীতে বস্তুর ভর কত, ভর m = 10 কেজি, 10 কেজি। তারপর তোমার পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বলেছে, পৃথিবীতে বস্তুর ওজন, ওজন কত দেখো, ওজন তোমরা খুবই সহজে বের করতে পারো, W = mg, m × g, বা W = m এর মান হচ্ছে 10 × g এর মান 9.8, তাহলে 98 নিউটন। তাহলে পৃথিবীতে বস্তুর ওজন কত, পৃথিবীতে বস্তুর ওজন হবে 98 নিউটন। ক নাম্বার খুব সহজ। খ নাম্বার কি বলেছে, চলো আমরা ওই পৃষ্ঠায় কি করি। খ নাম্বার দেখো যে নভোচারীর নিকট পৃথিবী পৃষ্ঠ অপেক্ষা চন্দ্র পৃষ্ঠে বস্তুটি বহন করা সহজ কেন? মানে নভোচারীর নিকট পৃথিবী পৃষ্ঠ অপেক্ষা বস্তুটি চন্দ্র পৃষ্ঠে, চাঁদে সেটা বহন করতে পারবে। কেন বহন করতে পারবে? কারণ কি, সেখানে ওজন কম হবে, তাই না? কেমন ওজন কম হবে সেটা আমরা একটা গাণিতিকভাবে বের করবো আগে। চলো, যে পৃথিবীতে বস্তুর ওজন কত, পৃথিবীতে বস্তুর ওজন কত, আমরা এটা কি ক হতে পাই, তাই না? এটা ক হতে পাই পাই ধরো এটা WE, আগের ম্যাথটার মতোই এটা WE কত, 10 কেজি, 10 কেজি। আর চাঁদে বস্তুর ওজন কত হবে, এটা যদি বের করতে পারি তাহলে আমরা দেখব চাঁদে বস্তুর ওজন কম। কিভাবে? তো চাঁদে বস্তুটির ভর কত হবে, 10 কেজি হবে, যেহেতু ভর পরিবর্তন হয় না। এবং চাঁদে জি এর মান কত হয়, 1.63 হয়, 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার চাঁদে বস্তুটির ওজন কত হবে, দেখো চাঁদে বস্তুটির ওজন হবে W = mg, বা W = চাঁদে বস্তুর ওজন কত হবে, m এর মান হচ্ছে 10 এবং g এর মান কত, 1.63, বা এখান থেকে দেখো W এর মান আসবে 16.3 নিউটন। তাহলে এখান থেকে বস্তুর ওজন কত আসবে, বস্তুর ওজন আসবে হচ্ছে 16.3 নিউটন। তোমরা অবশ্যই এইগুলো বাংলায় করবে, মানে বাংলায় 10 এভাবে লিখবে, ঠিক আছে? আমি ইংরেজিতে করছি, কিন্তু তোমরা এটা এই সংখ্যাগুলো বাংলাতেই লিখবে এবং এককগুলো কি বাংলাতেই লিখবে। তাহলে পৃথিবীতে ওজন কত, পৃথিবীতে WE ছিল হচ্ছে তোমার কত, 98 নিউটন। আর WM ধরো এটা WM, চাঁদে বস্তুর ওজন কত, 16.3 নিউটন, 16.3 নিউটন। তাহলে পৃথিবীতে বস্তুর ওজন বেশি, চাঁদে কি বস্তুর ওজন কম, যেহেতু কি চাঁদে বস্তুর ওজন কম, পৃথিবীতে বস্তুর ওজন অপেক্ষা কম, বস্তুর ওজন কম, তাই কি বস্তুটি বহন করা কি হবে, সহজ হবে, ঠিক আছে? তাহলে আমরা যে ভরটা আমরা বলি যেটা অনেক ভারী লাগছে, সেটা অনেক ভারী লাগছে, এটা কিন্তু আসলে তার কি ওজন, এটা তার ওজন। তুমি যদি যে এমন জায়গায় যাও যেখানে তোমার জি নাই, তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাজ করছে না, সেখানে কিন্তু তুমি অনেক ভারী ভারী বস্তু তুলতে পারবে, তোমার কোনো ওজনই মনে হবে না। তাহলে আমরা যেটা ফিল করি সেটা আসলে বস্তুর ওজন। বিভিন্ন স্থানে বস্তুর ওজন কেমন হবে, আমরা বিভিন্ন স্থানে, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু বের করেছি, তাই না? আমরা কি বের করেছি, মেরু অঞ্চলে তোমার জি এর মান হচ্ছে 9.83, বা এটা হচ্ছে সর্বোচ্চ মান ছিল। আবার বিষুবীয় অঞ্চলে আচ্ছা, বিষুবীয় অঞ্চলে তোমার জি এর মান কত ছিল হচ্ছে 9.78 ছিল, তাই না? 9.78 ছিল, যেটা ছিল সর্বনিম্ন। এবার দেখো ওজনের মান তোমার অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, সূত্র থেকে আমরা পাই, তাই না? W = mg। কোনো বস্তুর ভর যদি সেম থাকে, একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে ভর তো সেমই থাকবে, তখন আমরা লিখতে পারি W সমানুপাতিক হচ্ছে g। তাহলে যে ক্ষেত্রে তোমার জি বেশি হবে, সেক্ষেত্রে তোমার ওজনও বেশি হবে, সমানুপাতিক সম্পর্ক। আর যে ক্ষেত্রে জি কম হবে, সেক্ষেত্রে ডাব্লিউ বা ওজনের মানও কি হবে,
কম হবে। তাহলে মেরু অঞ্চলে তোমার যেহেতু জি এর মান বেশি, তাহলে মেরু অঞ্চলে বস্তুর ওজন কি হবে? বেশি হবে। তাহলে মেরু অঞ্চলে তোমার বস্তুর ওজন বেশি। মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি। আর বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন কেমন হবে? যেহেতু বিষুবীয় অঞ্চলে জি এর মান কম, এজন্য বস্তুর ওজনও কি হবে? কম হবে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কেমন হবে? যেহেতু পৃথিবীর কেন্দ্রে জি এর মান জিরো, তাহলে বস্তুর ওজন কত হবে? 0 হবে। মানে কি পৃথিবীর কেন্দ্রে আর ওই বস্তুর উপরে আকর্ষণ বল কাজ করছে না, কেন্দ্রে আসার জন্যই আকর্ষণ করে। যেহেতু এখন কেন্দ্রে আছে, এই জন্য তার আকর্ষণ বল আর কাজ করবে না। ঠিক আছে। ভূপৃষ্ঠের ভিতরে গেলে পৃথিবীর ভিতরে গেলে পৃথিবীর ভিতরে গেলে তোমার জি এর মান কমে যায়, অভিকর্ষ ত্বরণের মান কমে যায়, জি এর মান কমে। ফলে কি পৃথিবীর ভিতরে গেলে বা খনির ভিতরে কি হবে? তোমার ডাব্লিউ এর মানও কমে, মানে ওজন কম লাগবে। এবার আমরা দেখো তোমাদের বইয়ের ভাষায় একটু পড়ি যে তোমার বিভিন্ন স্থানে বস্তুর ওজন কেন কেন ভিন্ন হয়। একটা হচ্ছে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে। কেন? পৃথিবীর আকৃতির জন্য। আমরা জানি যে পৃথিবী সুষম গোলক না হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সমদূরত্বে নয়। যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয় বা মানের পরিবর্তন হয়। ১ নম্বর হচ্ছে বিষুবীয় অঞ্চলে কেমন হয়? বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কি সবচেয়ে বেশি হওয়ায় জি এর মান কি সবচেয়ে কম হয়? জি এর মান সবচেয়ে কম হবে। কেন কম হবে? কারণ কি ব্যাসার্ধ সবচেয়ে বেশি, এবং আমরা জানি ব্যাসার্ধ এবং জি এর মান পরস্পর ব্যস্তানুপাতিক, এবং সেই মানটাও আমরা পড়েছি 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এজন্য সুতরাং বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন কি হবে? সবচেয়ে কম হবে। বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন সবচেয়ে কি হবে? কম হবে। আমরা আগের স্লাইডে এটা বের করেছি কেন কম হবে। বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায় ব্যাসার্ধ তত কমতে থাকে, মানে কাছে আসতে থাকে ভূপৃষ্ঠ, এবং জি এর মান কি আস্তে আস্তে বাড়তে থাকে। বেড়ে বেড়ে কত হয়? বেড়ে বেড়ে সর্বোচ্চ 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। যেহেতু জি এর মান বাড়ে, এই জন্য কি বস্তুর ওজনও বাড়তে থাকবে। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কি সবচেয়ে কম হয়, জি এর মান মেরু অঞ্চলে কি সবচেয়ে বেশি হয়। ফলে কি ওজনও কি সবচেয়ে বেশি হয়। ওজন এবং যে তোমার অভিকর্ষ ত্বরণ সেটা কি সমানুপাতিক সম্পর্ক। যেখানে অভিকর্ষ ত্বরণ বেশি, সেখানে ওজনও বেশি। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর কি সবচেয়ে কম, সেখানে কি জি এর মান কি সবচেয়ে বেশি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর মেরু অঞ্চলে জি এর মান কত? 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা লিখেছি এখানে। তারপর দেখো আরেকটা ফ্যাক্টর কি, আরেকটা ফ্যাক্টর হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে যদি পৃথিবীর ভিতরে যাওয়া যায়, ধরো তুমি এখানে আছো, এটা হচ্ছে পৃথিবী, এই যে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে তার ব্যাসার্ধ, ধরো এটা মাঝখান, এটা তার ব্যাসার্ধ। ধর এক ব্যক্তি কি করলো, এক ব্যক্তি যে এইখানে গেল, এই যে এইখানটাতে গেল, তখন কি হবে? ভূপৃষ্ঠের যত নিচে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান কি ততই কমতে থাকে। এর ফলে কি পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজনে কি কমবে। কারণ কি যদি কমে, তাহলে তোমার ডাব্লিউ এর মানও কমে, সমানুপাতিক সম্পর্কে যেহেতু। এই কারণে খনিতে বস্তুর ওজন কি হয়? কম হয়। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে খনিতে বস্তুর ওজন কি হবে? কম হবে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কি হয়? 0 হয়, আমরা এটা পড়েছি। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায়, তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না। যেহেতু আকর্ষণ থাকবে না, এজন্য বস্তুর ওজন কি হবে? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজনও 0 হবে। কারণ কি দেখো, এই যে এটা হচ্ছে তার কেন্দ্র, সে কি করছে? বস্তুকে এই তার কেন্দ্রের দিকে টানছে। তো কেন্দ্রের দিকে আসলে তখন সে তাকে ওখানে রাখবে, সে আর দূরে যাইতে দিবে না, বা আকর্ষণ বল কাজ করবে না। ঠিক আছে। এই ছিল তোমার পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন কেমন পার্থক্য হয়। লিফটের ভিতরেও তোমার ত্বরণের পার্থক্যের জন্য বস্তুর ওজনের ভিন্ন হয়। লিফটের কয়েকটা অবস্থা। একটা হচ্ছে ধরো, ১ নম্বর হচ্ছে ধরো লিফটটা স্থির দাঁড়িয়ে আছে, তুমি লিফটে মাত্র উঠেছো, তো তখন একটা অবস্থা যে স্থির লিফট। ২ নম্বর কি? ২ নম্বর হচ্ছে লিফটটা মাত্র ওঠা শুরু করলো, তার বেগ বৃদ্ধি পাওয়া শুরু করলো, তখন সেটাকে বলবো ত্বরণ অবস্থা, ত্বরণে উঠছে। ৩ নম্বর হচ্ছে বেগটা ওঠার পরে
তোমার হচ্ছে একটা নির্দিষ্ট বেগে সে উপরে উঠতে থাকবে, তার মানে কি সমবেগের অবস্থা 3 নাম্বার। তারপরে লিফট থামলো, লিফট আবার নামা শুরু করলো। তো লিফট যখন নামবে তখন একটা ত্বরণের নিচের দিকে টানবে, নিচের দিকে নামবে, এটার একটা অবস্থা। আর একটা ধরো লিফটের তার ছিঁড়ে গেছে, এই তার ছিঁড়ে যাওয়ার গেলে লিফটটা মুক্তভাবে পড়ছে, এই 5টা অবস্থায় লিফটের ভিতরে ওজনের পার্থক্য হয়। কেন পার্থক্য হয়? ত্বরণের পার্থক্যের জন্য পার্থক্য হয়, ওজনের পার্থক্য হয়। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে তোমার ওজনটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের উপরে নির্ভর করে। এই অভিকর্ষ ত্বরণের উপরে আরো কিছু যদি ত্বরণ যুক্ত হয় তাহলে ওজনের মান বেড়ে যাবে, যেহেতু ত্বরণের মান বেড়ে গেছে। আর যদি ত্বরণের মান কিছু কমে যায় তাহলে সেখান থেকে ওজনের মানও কমে যাবে। দেখো, স্থির লিফটের ভিতরে একজন আরোহী লিফটের মেঝের উপর তার প্রকৃত ওজনের সমান বল প্রয়োগ করে, আর লিফটের মেঝে বা তলদেশ আরোহীর উপর কি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, ওই যে নিউটনের তৃতীয় সূত্র। তো আরোহীর ওজন কেমন হবে? আরোহীর যে ওজনটা সে অনুভব করবে, তার মনে হবে, সেটাই কি তার প্রকৃত ওজন হবে। মানে এখানে কি ওজনের তারতম্য হবে না, কারণ কি লিফটে দাঁড়িয়ে আছে, তো মাটির উপরে দাঁড়িয়ে থাকা যা লিফটের ভিতরে দাঁড়িয়ে থাকা তাই, স্থির লিফটের ভিতরে। তো এটা এক্ষেত্রে তোমার কি হবে, আরোহীর অনুভূত ওজন তোমার যে তার যে প্রকৃত ওজন এটার সেম হবে, এটার সেম হবে। এটা ধরো সহজ 2 নাম্বার কেস দেখো, যে লিফট যখন সমবেগে উপরের দিকে ওঠে, অর্থাৎ সমবেগে গতিশীল লিফটে অনুভূত ওজন। তো লিফট যখন উপরের দিকে ওঠে, যখন গতিশীল সমবেগে গতিশীল হয়, সমবেগে গতিশীল হয় মানে কি বেগের কোনো পরিবর্তন হয় না, এটাই তো সমবেগ, তাই না? সমান বেগে যায়। তো সমবেগে থাকলে, সমবেগে থাকলে তোমার কি ত্বরণ হয় না। ত্বরণ মানে কি বেগের পরিবর্তন, তাহলে সমবেগ মানে কি বেগের পরিবর্তনে সমান বেগ, তাহলে ত্বরণ কি হয় সেখানে শূন্য হয়। তাহলে সেখানে যেই ত্বরণটা কাজ করে তোমার, তার ক্ষেত্রে যে শুধু অভিকর্ষ ত্বরণটাই কাজ করে, তার সাথে কোনো ত্বরণ অ্যাড হয় না, তাই না? অভিকর্ষ ত্বরণ কাজ করে তার উপরে। তাহলে অভিকর্ষ ত্বরণ যদি কাজ করে তাহলে মাটিতে থাকতেও তার উপরে অভিকর্ষ ত্বরণই কাজ করে, তাহলে মাটিতে থাকতে, স্থির থাকতে তার যে প্রকৃত ওজন ছিল, লিফট যদি তোমার সমবেগে গতিশীল হয় তার ওজনও একই হবে। দেখো, লিফট যখন সমবেগে উপরের দিকে উঠতে থাকে তখন তার কোনো ত্বরণ থাকে না, এর হচ্ছে মেইন কথা। ফলে আমরা আর ওজনের চেয়ে অতিরিক্ত বল অনুভব করি না, কেবল কি ওজনই অনুভব করি। আমাদের ত্বরণ যদি বেশি হইতো, জি এর সাথে ধরো আরো কিছু যোগ হয়ে ধরো এ যোগ হইতো, তা ত্বরণ বেড়ে যেত, তাহলে আমাদের যে ডাব্লিউ ওজন সেটাও বেড়ে যেত। এখানে যেহেতু তোমার ত্বরণ বাড়ছে না, এই জন্য আমরা প্রকৃত ওজনটাই অনুভব করি। এখানে আমাদের যে আরোহীর যে অনুভূত ওজন সেটাই কি তার প্রকৃত ওজন, মানে প্রকৃত ওজনটা হবে সে তার ফিল করবে, অনুভব করবে, বা সে টের পাবে। তারপর দেখো যে উপরের দিকে ত্বরণযুক্ত লিফটে ওজন, যে ধরো একটা লিফট কি হচ্ছে উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠছে, ধরো এ ত্বরণে উপরের দিকে উঠছে। ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা ক্লাসের শুরুতে পড়েছি, আমরা ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি। তাহলে তার উপরে কিন্তু প্রথম থেকে একটা একটা ত্বরণ পৃথিবী তাকে জি ভাবে টানছে, জি তোমার অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে তার উপরে। তো লিফট যখন উপরের দিকে উঠতে শুরু করে এবং তার বেগটা বাড়তে থাকে, অর্থাৎ তার ত্বরণ হয়, তখন কি হয়, তার সাথে আর একটা এ যুক্ত হয়, মানে ত্বরণ যুক্ত হয়, তখন হয়ে যায় জি প্লাস এ। তখন আমরা ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারবো আমরা এম ইনটু, এবং সেই ত্বরণটা হবে জি প্লাস এ, জি প্লাস এ। অর্থাৎ কি এখানে ত্বরণের মান বেড়ে গেছে, ত্বরণ এখানে বেড়ে গেছে। যদি ত্বরণ বেড়ে যায় তাহলে তোমার ডাব্লিউটাও বেড়ে যাবে। তোমরা যদি লিফটে উঠে থাকো, যারা উঠেছো তারা দেখবে যে লিফট যখন ওঠা শুরু করে তখন তোমার শরীরটা একটু ভারী লাগবে, তাই না? বা তোমার ভারী বলতে আমরা এখানে বুঝাচ্ছি তোমার কাছে একটু ওজন বেশি মনে হবে, একটু ভর বেশি লাগবে। তো এটা হচ্ছে কার কারণে হয়? কারণ কি তখন যখন ওঠা শুরু করে তখন তার ত্বরণ বেড়ে যায়, লিফটের ত্বরণ বেড়ে যায়। ফলে তোমার যে উপরে যেই অভিকর্ষ বল কাজ করছে তার সাথে আরেকটা ত্বরণ অ্যাড হয়ে একটু ত্বরণ বেড়ে যায়, আর ত্বরণ বাড়লে তোমার কি ওজনটাও বেশি ফিল হয়। দেখো, লিফট উপরের দিকে ত্বরণে উঠলে একটি অতিরিক্ত ঊর্ধ্বমুখী বল লিফটের উপর প্রয়োগ করতে হয়, লিফটটা তোমাকে বলে টানবে। আর লিফটের মেঝে আরোহীর উপর তার প্রকৃত ওজনের চেয়ে কি বেশি বল প্রয়োগ করবে, কারণ কি তোমার বেশি বল প্রয়োগ করলে তুমি কি উপরের দিকে উঠবে। তখন কি হয়, তখন আরোহীর যে অনুভূত ওজন সেটা কি প্রকৃত ওজনের চেয়ে বেড়ে যায়। তখন কি তুমি নিজেকে একটু একটু বেশি ওজন ফিল করবে, মনে হচ্ছে একটু আমাকে ভারী ভারী লাগছে। তো এটা হচ্ছে যে যখন উপরের দিকে যখন উঠবে তখন অনুভূত ওজনটা হয় প্রকৃত ওজনের চেয়ে বেশি। তারপর নিচের দিকে যখন থাকে দেখো, তখন কি তোমার জি তোমাকে নিচের দিকে টানছে। এখানে দেখো তোমার জি হচ্ছে তোমার কি নিচের দিকে টানছে, টানছে। আর যখন তুমি নিচের দিকে ত্বরণ হচ্ছে মানে কি নিচের দিকে বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তখন কি একটা এ, মানে
তোমার জি থেকে এটা মাইনাস হয়ে যাচ্ছে, একটা ত্বরণ মাইনাস হয়ে যাচ্ছে নিচের দিকে, জি তোমাকে উপর দিকে টানছে, জি তোমাকে নিচের দিকে টানছে, তোমার এও কি নিচের দিকে টানছে, এও নিচের দিকে টানছে। তার মানে কি একটা ত্বরণ থেকে তোমার এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, জি থেকে এ মাইনাস হবে। তখন তোমার সূত্রটা এমন হবে ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ মাইনাস। তার মানে কি ত্বরণ কমে যাচ্ছে, ত্বরণ কমে যাচ্ছে। ত্বরণ যদি কমে যায় তাহলে ওজনও কমে যাবে। এই জন্য তুমি যখন নাগরদোলায় ওঠো, যখন তুমি নিচের দিকে নামো, তখন তুমি দেখবে যে তোমার কাছে একটু কি মনে হয়, একটা বুকের ভিতরে কেমন যেন একটা ফিল হয়, মানে তুমি একটু ওজনহীন মনে করো। বা লিফটের ভিতরে তুমি যদি যখন নামা শুরু করো, তখন তুমি একটু হেঁটে দেখলে তুমি দেখবে তোমার কাছে একটু ওজন কম মনে হচ্ছে। দেখো লিফট নিচের দিকে ত্বরণে নামলে লিফটের কেবলের টান কমে দিতে হয়। কেবল মানে কি, যেটা ধরে টেনে ধরে আছে সেটা টান কমে দিলে লিফটটা নিচের দিকে নামা শুরু করে। লিফটের মেঝে আরোহীর উপর তার প্রকৃত ওজনের চেয়ে কম বল প্রয়োগ করবে, তাই না? কম বল প্রয়োগ করার ফলে সে নিচে নেমে যায়। তখন কি হবে, তখন আরোহীর যে অনুভূত ওজন সেটা প্রকৃত ওজনের চেয়ে এটা কম হবে। মানে কি, সে নিজেকে একটু একটু ওজনহীন মনে করবে, কিছুক্ষণ সে একটু ভাববে যে তার ওজন একটি কমে গেছে, তাই না? তাহলে যখন নিচের দিকে লিফট ত্বরণ যুক্ত থাকে, তখন অনুভূত ওজনটা হয় প্রকৃত ওজনের চেয়ে কম। আর মুক্তভাবে যখন পড়ে, লিফটের ভিতরে ওজন কেমন হবে, যে লিফটের কেবল ধরো ছিঁড়ে গেছে, যে লিফটটি আরোহী শত নিচের দিকে মুক্তভাবে পড়তে থাকে, লিফটের মেঝে তখন কি করবে না, আরোহীর উপরে কোনো বল প্রয়োগ করবে না। তখন কি হবে, তখন আরোহী নিজেকে ওজনহীন মনোভব করবে। আরোহী নিজেকে তখন কিছুক্ষণের জন্য সে নিজেকে ওজনহীন মনোভব করবে। ধরো তুমি একটু উপর থেকে পড়ে যাচ্ছ, তখন তোমার যেমন ফিল হয় সেটা ফিল হবে, ঠিক আছে? অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে তুমি নিচের দিকে পড়তে থাকবে এবং নিজেকে তুমি ওজনহীন অনুভব করবে। তো এই ছিল হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা। আমাদের এখানে টপিক শেষ। আমরা এখন কিছু এমসিকিউ এবং সিকিউ সলভ করব, এরপরে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এমসিকিউ দেখো, যে দক্ষিণ মেরুতে কোনো বস্তুর ওজন 49.15 নিউটন, 49.15 নিউটন হলে এর ভর কত? দেখো কি এখানে কি দেওয়া আছে, যে ওজন দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে 49.15 নিউটন। আর আমরা কি জানি, জি জানি, তাই না? দক্ষিণ মেরুতে জি এর মান কত? 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এম এর মান চেয়েছে, ভর কত, বস্তুর ভর কত? আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এটা জানি, তাই না? ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এখান থেকে আমরা এম এর মানটা বের করব। তাহলে এম জিটাকে এই পাশে পাঠিয়ে দেব, তাহলে কি হবে, ডাব্লিউ ডিভাইডেড জি এ পাশে ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু হবে এম। এবার এম ইকুয়াল টু কত হবে, দেখো ডাব্লিউ ডিভাইডেড জি মান বসাও। এম ইকুয়াল টু ডাব্লিউ, ওজন কত? ওজন দেওয়া ছিল 49.15 নিউটন। আর জি কত তোমার মেরুতে জি হচ্ছে 9.83। ভর কত হবে, ভাগ করো, এটা ভাগ করলে হয় 5 কেজি। এভাবে বের করতে হয়। দেখো আমরা আগে ডাব্লিউ এম ভর এবং অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকতো, সেক্ষেত্রে ডাব্লিউ বের করেছি। এবার কি, ডাব্লিউ মানটাই দেওয়া আছে, ওজন দেওয়া আছে, আমরা ভরের মানটা বের করব। এবং এখানে যেটা স্পেশাল, এটা হচ্ছে জি এর মানটা আমরা কি নিয়েছি, 9.83 নিয়েছি। কেন নিয়েছি, কারণ ওরা বলে দিচ্ছে দক্ষিণ মেরুতে। যদি বলা না থাকতো তাহলে কিন্তু আমি অবশ্যই 9.8 নিতাম, কারণ কি 9.8টা হচ্ছে কি আদর্শ মান। মেরু অঞ্চলে 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন কত? তো মেরু অঞ্চলে তোমার জি এর মান কত? জি এর মানটা এখানে মেন, বুঝতেই পারছো, যেহেতু মেরু বলে দিয়েছে, তাহলে জি এর মান কত নিব আমরা? 9.83 নিব, 83। এম এর মান 1 কেজি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, বা ডাব্লিউ ইকুয়াল টু এম এর মান হচ্ছে 1 এবং জি এর মান কত? 9.83। তাহলে আমাদের অ্যান্সার হবে 9.83 নিউটন। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘতে দেওয়া আছে 9.83 নিউটন। এরপরে এমসিকিউ দেখো, 70 কেজি ভরের একজন মহাশূন্যচারীর চাঁদে ভর কত হবে? তো দেখো এখানে ভর দেওয়া আছে, আবার কি ভরই চেয়েছে। তো আমরা জানি যে ভরের কি পরিবর্তন হয়? ভরের কোনো পরিবর্তন নাই, ভরের কোনো চেঞ্জ নাই, তোমার পরিবর্তন নাই। তাহলে ভরের যেহেতু কোনো পরিবর্তন হয় না, 70 কেজি ভরের ব্যক্তির, যে মহাশূন্যচারীর ব্যক্তির চাঁদে যদি যায় বা মঙ্গলে যায়, সব ক্ষেত্রেই তার ভর কত হবে? 70 হবে। সব ক্ষেত্রেই তার ভর 70 হবে। তুমি এখানে 70-এর সাথে 1.673 দিয়ে একটা মান আনতে পারো, কিন্তু সেটা কি হবে?
ওজন হবে, এখানে কিন্তু ভর চেয়েছে। তো যদি ভর দেওয়া থাকে তাহলে সবসময় মানটা সেম থাকবে। যদি বলতো 70 কেজি ভরের একজন মহাশূন্যচারীর মঙ্গলে ভর কত হবে, তখন তুমি বলতে ভর 70 কেজি হবে। কোনো বস্তুর ওজন চাঁদে 10 নিউটন হলে পৃথিবীতে কত নিউটন হবে? চাঁদে 10 নিউটন, পৃথিবীতে কত নিউটন? পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ চাঁদের অভিকর্ষ ত্বরণের 6 গুণ, তাই না? ত্বরণ চাঁদের কত গুণ? চাঁদের অভিকর্ষ ত্বরণের কত গুণ? 6 গুণ। মানে চাঁদে অভিকর্ষ ত্বরণ ছিল পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের কত গুণ? 1/6 গুণ, মানে 6 ভাগের 1 ভাগ। তাহলে পৃথিবীতে 6 গুণ হবে, তাই না? পৃথিবীতে 6 গুণ। তাহলে 10কে আমরা কি করব? 6 দ্বারা গুণ করে দেব। 10 গুণ 6 মানে কত হবে? 60। এটা হবে 60 নিউটন। মানে পৃথিবীতে হবে চাঁদের যাই থাকবে তার 6 গুণ, তাহলে 60 নিউটন। এখন ওজনও 6 গুণ, তারপরে যদি বলতো অভিকর্ষ ত্বরণ কত, সেটাও 6 গুণ। দেখো, লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ কত হবে? যদি লিফট যখন নিচে পড়ে মুক্তভাবে, তখন আমাদের ত্বরণ কত হয়? আমরা কিন্তু নিজেদেরকে ওজনহীন অনুভব করি, তখন কোনো ত্বরণ থাকে না। আমাদের ত্বরণ হয় তখন 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, আমাদের কোনো ত্বরণ থাকে না। আমরা একটু আগে শিখেছি এটা। লিফট যখন সমবেগে উপরের দিকে ওঠে তখন লিফটের আরোহীর অনুভূত ওজন কেমন হবে? তো আরোহীর উপর কোন বল কাজ করবে? আরোহীর উপর কিন্তু তখন তোমার জি কাজ করবে, অভিকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তো এখানে ত্বরণ হবে অভিকর্ষ ত্বরণ। তো পৃথিবীতেও আমরা যখন ভূপৃষ্ঠে থাকি তখন এটাই কাজ করে, তার মানে আমাদের কোনো ওজনের কোনো পরিবর্তন হবে না, ওজন অপরিবর্তিত থাকে। লিফট যখন উপরে উঠতে থাকে তখন আমাদের অনুভূত ওজনের কি হয়? আমাদের ওজন কি হয়? বৃদ্ধি পায়। কি হয়? বৃদ্ধি পায়। কেন? তখন আমাদের সাথে আর একটা ত্বরণ যুক্ত হয়, জির সাথে আর একটা ত্বরণ যুক্ত হয়, এ যুক্ত হয়, লিফটের ত্বরণটাও যুক্ত হয়। এই জন্য কি তোমার এটা বৃদ্ধি পেলে ডাব্লিউর মানও বৃদ্ধি পায়। কারণ কি এখানে সূত্রটা এমন হয় তখন ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ, মানে আমাদের উপর তো একটা জি কাজ করছে, এর সাথে আর একটা ত্বরণ এ যুক্ত হয়, মোট ত্বরণের মান বেড়ে যায়, ফলে ডাব্লিউর মানটাও বেড়ে যায়। দেখো আর একটা সিকিউ দেখো, যেটা কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে, যে 3টা বস্তু দেওয়া আছে এম, এন আর পি। বলেছে মেরু অঞ্চলে এন বস্তু দেখো, এন বস্তুর ভর 30 কেজি, এন বস্তুর যে ওজন সেটা নির্ণয় করতে বলেছে মেরু অঞ্চলে। তাহলে মেরু অঞ্চলে যখন বলেছে তখন আমাদের বুঝতে হবে যে এখানে জি এর মান বলেছে 9.83, জি এর মান বলেছে 9.83। তাহলে মেরু অঞ্চলে দেখো, মেরু অঞ্চলে কি কি দেওয়া আছে? মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? জি এর মান 9.83। তখন কিন্তু অবশ্যই 9.83 নিতে হবে। যদি কিছু না দেওয়া থাকে তখন 9.8 নিব। এন বস্তুর ভর কত? এন বস্তুর ভর, এন বস্তুর ভর কত? ভর এম ইকুয়াল টু 30 কেজি, 30 কেজি। এবার বলছে ওজন, তাহলে ওজন আমরা খুব সহজে বের করতে পারবো। ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি, যেখানে ডাব্লিউ ইকুয়াল টু এম কত? এখানে এম হচ্ছে 30 ইন্টু 9.8, 9.83, 9.83। তো মানটা কত আসবে? মানটা আসবে দেখো 294.9 নিউটন, 294.9 নিউটন। তো মেরু অঞ্চলে এই এন বস্তুটার তোমার ওজন হবে 294.9 নিউটন। এটা ছিল আমাদের ক নাম্বার। এবার চলো খ নাম্বার সলভ করব। খ নাম্বার দেখো, যে এম ও এন বস্তু দ্বয়ের মধ্যে আকর্ষণ, মানে এম এবং এন এর মধ্যে যে আকর্ষণ সেটি এন ও পি, মানে এই দুইটার ভিতরে আকর্ষণের মধ্যে কোনটি বেশি? তাহলে প্রথমে চলো আমরা দুইটার ভিতরে আকর্ষণ বল বের করবো। ওই যে এফ ইকুয়াল টু জি এম, এম ইন্টু ডি স্কোয়ার ভাই ডি স্কোয়ার, এখান থেকে না। দেখো এম ও এন এর মধ্যে, এম ও এন এর মধ্যে, এম ও এন এর মধ্যে ধরো এম বস্তুর ভর, এম বস্তুর ভর, এম বস্তুর ভর ধরো হচ্ছে এম ওয়ান। এম ওয়ান কত? এম ওয়ান হচ্ছে ধরো এটা 40 কেজি, 40 কেজি। আর এন বস্তুর ভর কত? এন বস্তুর ভর তোমার ধরো এম টু, এম টুটা ধরো হচ্ছে 30 কেজি, 30 কেজি। এবং এদের যে দূরত্ব, এদের দূরত্ব এটা ডি, এই দূরত্ব ডিটা কত দেখো, এই যে দেওয়া আছে 4 মিটার, 4 মিটার, 4 মিটার। এবার এদের ভিতরে তোমার আকর্ষণ বলটা বের করো। এফ ওয়ান ধরো, সূত্রটা কি? জি এম ওয়ান
m2 ডিভাইডেড ডি স্কোয়ার। এখান থেকে মানটা বসাও। এখানে জি এর মানটা বসানো লাগবে না, যেহেতু তোমাদের জি এর মানটা দেওয়া নাই, এই জন্য জি এর মানটা এখানে বসাতে হবে না। যদি জি এর মান দেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু জি এর মানটা বসাতে হতো। দেখো মান বসাও, 40 ইন্টু m2 30 ডিভাইডেড ডি কত 4, তাহলে 4 স্কোয়ার ডি স্কোয়ার। এখান থেকে f1 এর মান আসবে হচ্ছে, f1 এর মান আসবে হচ্ছে তোমার কত 75 আর এই জিটা থাকবে 75 জি নিউটন। এবার এন ও পি এর ভিতরে চাইছে তাই না, এই যে এন ও পি এর ভিতরে, তো এবার এন ও পি এর ভিতরে বের করব। এন ও পি এর মধ্যে, পি এর মধ্যে আকর্ষণ বল বের করব। পি এর মধ্যে ধরো এন এরটা কত 30, এন এর যে ভর, এন এর ভর m2 ধরেছি আমরা, এটা 30 কেজি। আর পি এর ক্ষেত্রে পি এর ভর দেখো, এটা ধরো m3, এটা কত 35 কেজি, 35 কেজি, 35 কেজি। এদের ভিতরে যে দূরত্ব, এই দূরত্ব কত দেখো, এই যে দেওয়া আছে 2 মিটার, কত দেওয়া আছে 2 মিটার দেওয়া আছে, 2 মিটার দেওয়া আছে। এবার এদের ভিতরে বলটা বের করো। আমরা কি জানি, এফ ইকুয়াল টু জি ইন্টু, আমরা এখানে নিয়েছি m2 আর m3 ডিভাইডেড ডি স্কোয়ার। মানটা বসাই, মানটা কত হবে, এটা ধরো f2, ওটা f1 ধরেছি, এটা f2 ধরবো। জি, এটা m2 আর এটা m3, m2 কত 30 আর m3 কত 35, এই যে m3 35 আর ডিভাইডেড ডি কত, ডি হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা f2 এর একটা মান পাবো, সেই মানটা হবে 5 জি নিউটন। তাহলে এখানে একটা বল পেয়েছি, f1 কত 75 জি নিউটন আর f2 কত 262.5 জি নিউটন। তো এখান থেকে এম ও তোমার এম ও এন বস্তুর আকর্ষণ বল হচ্ছে তোমার এইটা, এম ও এন বস্তুর আকর্ষণ 75 জি আর এন ও পি বস্তুর আকর্ষণ হচ্ছে 262.5 জি। তাহলে কারটা বড়, অতএব বড় কোনটা, তোমার হচ্ছে এই যে এন ও পির বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেই মানটা হচ্ছে তোমার কি হবে, বেশি হবে। কত বেশি হবে সেটা যদি পার্থক্য দাও, এটাও দিতে পারো, এন ও পি এর আকর্ষণ বল, আকর্ষণ বল বেশি, কত বেশি তুমি বিয়োগ করে দিতে পারো, 262.5 মাইনাস 75 জি, বা এখান থেকে লিখতে পারো যে 187.5 জি নিউটন বেশি, নিউটন বেশি। তো এই ছিল হচ্ছে কি এই চ্যাপ্টারের তোমার, আমরা কিছু সিকিউ সলভ করেছি, এমসিকিউ সলভ করেছি, আমরা আরো সলভ করব আমাদের সলভ ক্লাসগুলোতে। তো আপাতত আজকে এই পর্যন্তই, ক্লাস অনেক লেন্দি হয়ে গিয়েছে, আশা করি সবাই বুঝেছো। যদি কোথাও না বুঝে থাকো, তুমি যদি আবার একটু ব্যাকে গিয়ে আবার দেখতে থাকো, আশা করি বুঝে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।